ঘণ্টা দুয়েক পর শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে 18.5 লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস, নকলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। জনবল সংকটে নিউরোসায়েন্স হাসপাতালে চালু হচ্ছে না 500 শয্যার দ্বিতীয় ইউনিট। অত্যাধুনিক ওটিতে ধুলোর আস্তর, বেড না পেয়ে ফিরে যাচ্ছে রোগী। আমরা অ্যাডমিশন লিখছে কিন্তু সিট নাই, এখানে সিট পাচ্ছি না। এমআরআই মেশিন নাই, এখানে হবে না, বাহির থেকে করে আনেন। এক মাসের মধ্যে আমরা এটাকে সেবার আওতায় নিয়ে আসব। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে বেসরকারি 19 আইসিডিতে বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং চার্জ। আলোচনা ছাড়া মাসুল বাড়ানোয় ক্ষুব্ধ স্টেক হোল্ডাররা। ডিজেলের দাম বাড়ার বিরূপ প্রভাব কৃষিতে। ফসল উৎপাদনের খরচ বাড়বে 30 থেকে 40%। দুশ্চিন্তায় কৃষক। তেল পেলে আমরা পানি দিতে পারবো, তেলের দাম হঠাৎ করে বেড়ে দিছে। যদি কিনবা যাই 150 টাকা লিটার তেলই তো নাই, বাড়ে কি করবে? তেল বাড়ালেও তো আমরা পাচ্ছি না। 2 দিন ঘুরে আইছি, তেল পাই নাই গিয়া। মার্কিন অবরোধ ভেঙে আবারও হরমুজ দিয়ে ইরানি জাহাজ চলাচলের চেষ্টা। ইসলামাবাদের দ্বিতীয় দফার আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা। অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশাল বাজেট দিতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কিনা? এখন ডোনাররা কিন্তু আমাদের সফট ফান্ডের লোন আর তেমন দেবে না। হামের প্রকোপ না কাটতেই বরগুনায় ডায়রিয়ার প্রাদুর্ভাব। এক মাসে আক্রান্ত 1,500-এর বেশি। সুপেয় পানির অভাব আর অসচেতনতাই কারণ। শুভ সকাল দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবার 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। গতকাল সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ও উপদেষ্টা। জানান, পরীক্ষার সময় 3,885টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজট মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আমার কনফিডেন্ট হলো, আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মীরা। আলামিন হক অহনের কাছে যেতে চাই। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থান করছেন। সকাল 8টা থেকে তো পরীক্ষার হল খোলার কথা। হলের সামনে কি অবস্থা? শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছেন কিনা? অনেক আগে থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, বিশেষ করে এই শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন সেই সব শিক্ষার্থী অভিভাবক তারা এসেছেন। আমি যদি সেই দৃশ্য দেখে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিও ঝালিয়ে নিচ্ছেন কেউ কেউ। বাবা মার সঙ্গে এসেছেন অধিকাংশ, এবং গেটটি এখনো খোলা হয়নি, যদিও 8টায় খোলার কথা বলা হয়েছে। দূর থেকে অনেকেই আসবেন, এবং আমরা দেখেছি যে 8টি কেন্দ্রে বাড্ডা হাই স্কুলে পড়েছে, সেই কেন্দ্রের শিক্ষার্থীদের বিশেষ করে এই স্কুলগুলো বেশ দূরে, রামপুরা পর্যন্ত, বনশ্রী পর্যন্ত। সকালে যানজট আছে, থাকবে কিনা সেই আশঙ্কায় তারা এসেছেন। শেষ মুহূর্তে এসে একেবারে স্কুলের গেটে যে লিস্টটি টাঙিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সিট অ্যারেঞ্জমেন্ট, সেই সিট অ্যারেঞ্জমেন্টও কিন্তু তারা দেখে নিচ্ছেন। কোথায় সিট পড়লো, কয়তলায় পড়লো, কিংবা যারা বন্ধু আছেন তারাও কিন্তু দেখছিলেন, বলছিলেন যে পাশাপাশি কিংবা কাছাকাছি সিটে পড়ছে কিনা, উল্লাস প্রকাশ করছিলেন কেউ কেউ যদি পাশাপাশি পড়ছে এমন দেখে। এবং আমরা জানি যে এবারের পরীক্ষাটি একেবারে ভিন্ন মাত্রায় হতে যাচ্ছে, বিশেষ করে এই সরকারের আমলে, এই শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এটি, যে কারণে চ্যালেঞ্জ তো ছিলই। সেই বিষয়গুলো নিয়ে তো বরাবরের মতোই কথা বলছিলেন, আর শিক্ষাবিদরা আগের মতোই বলছিলেন যে প্রশ্ন কিংবা পরীক্ষা নয়, শেখানোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষণ প্রক্রিয়া কেমন হবে সেটি যেমন ঠিকঠাক মতো শেখাতে হবে, একই সঙ্গে পরীক্ষার বোঝা কিংবা বইয়ের বোঝা যেন চাপ
চাপিয়ে দেওয়া হবে এইসব শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীদের মাথায় ঘাড়ে, সেটিও দেখতে হবে। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়া যতটা আনন্দমুখর করা যায় এবং কঠিন না হোক এই প্রশ্নপত্র কিংবা এ ধরনের অনেক ধন্যবাদ অহন, আপনি ঢাকার খবর জানাচ্ছিলেন। এবার একটু আমরা ঢাকার বাহিরের খবর জানবো। কুমিল্লা থেকে যুক্তই আছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পরীক্ষা শুরু হতে তো 2 ঘন্টা বাকি। পরীক্ষার্থী সে সাথে অভিভাবকরা কি হলে আসতে শুরু করেছেন কিনা, অভিভাবকরা বিশেষ করে কি বলছেন? আসলে দীর্ঘদিন পর কিন্তু একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, একটি ব্যতিক্রম এবং সম্পূর্ণ নকলমুক্ত ঘোষণা। তো সেই কারণেই আসলে বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের মধ্যেও একটি আসলে ভালো দিকেই বলা চলে। তাদের মধ্যে যদিও একটি উৎকণ্ঠা রয়েছে, তবে তারা এটিকে আসলে ভালোভাবেই গ্রহণ করেছেন। যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এমনই হওয়া উচিত, যেহেতু শিক্ষার্থীদের এইটাই হচ্ছে জীবনের চলার পথে প্রথম যেই পাবলিক পরীক্ষার অন্যতম একটি, সেটি হচ্ছে এই এসএসসি পরীক্ষা। সেই কারণে এই সম্পূর্ণ নকলমুক্ত হলে যেমন তার শিক্ষার প্রতি তার দরদ বাড়বে বা তার আগ্রহ আরও বেশি হবে, তাকে পরিশ্রম করে তার সঠিক যে শিক্ষাটা সেটি কিন্তু সে পাবে। এই কারণে আসলে যারা অভিভাবক রয়েছেন তারা অত্যন্ত খুশি, শিক্ষার্থীরাও খুশি। তবে কুমিল্লায় কিন্তু 1,46,000-এরও অধিক শিক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছেন। তো এর মধ্যে কিন্তু 29,000 শিক্ষার্থী বেশি রয়েছে ছেলেদের তুলনায় মেয়েরা। তো সব মিলিয়ে কুমিল্লার যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এই পর্যন্ত 4টি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, এখন রয়েছি জিলা স্কুলের সম্মুখে। এখানে কিন্তু শিক্ষকরা ইতিমধ্যে এসে গেছেন অনেকেই, তবে গেট পুরোপুরি খোলেন নাই। যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু অভিভাবকদের সঙ্গে আসতে শুরু করছেন, যদিও 10টায় শুরু হবে পরীক্ষা। সোহা, খোকন শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে। সবশেষ নোয়াখালীতে যেতে চাই, সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, একই প্রশ্ন, পরীক্ষার্থীরা কি হলে আসতে শুরু করেছেন কিনা, যেহেতু আসলে বেশি সময় বাকি নেই, এবং সে সাথে অভিভাবকদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়াটা কেমন? আমি আছি একটি পরীক্ষা কেন্দ্রে। আমি এই কেন্দ্রটি অবশ্য যে পিছনে এখনো খুলেনি, তবে পরীক্ষার্থীরা অবশ্যই ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং পরীক্ষার্থীর সাথে যে অভিভাবক তারাও আসলে আসতে শুরু করেছেন। তবে অভিভাবকরা বলছেন এবং শিক্ষার্থীরা বলছেন আজ যেহেতু পরীক্ষার প্রথম দিন, সেজন্য তাদের একটু আগে এসে কোন কক্ষে তাদের পরীক্ষা দিতে হবে, কোন আসনে বসে তাদের পরীক্ষা দিয়ে, এই বিষয়গুলো আসলে আজকে দেখার প্রয়োজন রয়েছে, সেজন্য তারা আসলে একটু আগে ভাগে আসছেন। এবং অভিভাবকরা বলছেন যেহেতু এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে, সেজন্য তাদের যে সন্তান রয়েছে তাদেরকে আসলে ভালোভাবে তারা প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছেন এবং যারা পরীক্ষার্থী তারা বলছেন যে তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারা কেন্দ্রে এসেছেন। তবে এই এই পরীক্ষাকে সুন্দর, সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে রাখার জন্য শিক্ষা অফিস, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শিক্ষা অফিস বলছে যে শিক্ষার্থীরা সকাল 8:30 থেকে 9:30-র মধ্যে কেন্দ্রে প্রবেশ করবে এবং সকাল 10টায় পরীক্ষা শুরু হবে। এবছর নোয়াখালীতে এসএসসি দাখিল ও ভোকেশনালে মোট 35,510 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এসএসসি 25,107 জন, দাখিল 8,671 জন, ভোকেশনালে 1,713 জন এবং মোট নোয়াখালীতে 75টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আসলে এই পরীক্ষাকে সব ধরনের প্রস্তুতি, যেটি আমি বললাম যে নেওয়া হয়েছে, যে সবগুলো কক্ষে আসলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং এই কেন্দ্রে 144 জারি করা হয়েছে এবং আমি দেখেছি যে কেন্দ্রের বাইরে লাল পতাকা ঝুলানো হয়েছে, অর্থাৎ পরীক্ষার 1 ঘন্টা আগে এবং পরে সাধারণ পরীক্ষার্থী ছাড়া অন্য যে কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবং আজকে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। পুরোপুরি প্রস্তুত হাসপাতাল, কিন্তু মিলছে না সেবা, কারণ এখনো নিয়োগ হয়নি জনবল। 4 মাস ধরে প্রায় তালাবদ্ধ জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের 500 বেডের দ্বিতীয় ইউনিট। সেবা চালু করতে প্রয়োজন প্রায় 1400 পদ পূরণ। আগামী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবার প্রতিবেদন। স্ট্রেচারে প্রায় অচেতন লাল মিয়া, সেবার আশায় এভাবে পরপর 3 দিন আসতে হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালে। পেশায় নিরাপত্তা রক্ষী এই রোগীর স্বজনদের বলা হয়েছে বেড খালি নেই, চিকিৎসা ছাড়াই ফিরতে হচ্ছে স্ট্রোকের এই রোগীকে। তাজদান মেডিকেল কলেজে আসলাম, 4-5 দিন দেখা পরীক্ষা করাইয়া, পরীক্ষা রিপোর্ট দেখা আবার এনে দিছে। এনে 3-4 দিন ঘুরছি, ঘোরার পরে রিপোর্ট আনছি, পরীক্ষা করাইছি, রিপোর্ট দেখা কোনো চিকিৎসা নাই, ঢাকা মেডিকেল কলেজ যাও।
তার পাশে আরও অনেক রোগী স্ট্রেচারে ভর্তির অপেক্ষায় তারা। স্বজনরা জানান, মানসম্মত সেবার কারণে এই হাসপাতালে ভিড় বেশি। প্রতিদিন 40 থেকে 50টি বেড খালি হলেও চাহিদা দ্বিগুণ। সার্জারির জন্য লম্বা অপেক্ষা, MRI এর সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় 2 মাস পর্যন্ত। ডাক্তার দেখানো হয়েছে ইমার্জেন্সিতে, ওনারা অ্যাডমিশন লিখছে কিন্তু সিট নাই, এখানে সিট পাচ্ছি না। যাওয়ার পরে দেখেছে, দেখার পর বলেছে যে আমাদের এই জায়গায় সিট নাই, মানে বেড নাই, তোমরা হয় সরোয়ারে আর নাই মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। টেস্ট তারা লিখে দিচ্ছে, MRI মেশিন নাই, এখানে হবে না, বাহির থেকে করে আনেন। ভোগান্তি কমাতে পাশেই নির্মাণ করা হয়েছে আরও 500 শয্যার একটি ভবন। এখানে আছে অত্যাধুনিক 2টি মডিউলার অপারেশন থিয়েটার, 40 বেডের ICU ইউনিট, 2টি ক্যাথ ল্যাব, 2টি করে MRI ও CT স্ক্যান মেশিন। সব মিলিয়ে অত্যাধুনিক নানা সুবিধা নিয়ে সেবার জন্য পুরোপুরি প্রস্তুত এই ইউনিট। যন্ত্রপাতি যেগুলো আছে এবং পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের লজিস্টিক সাপোর্টওয়ালা হসপিটাল আমার মনে হয় বাংলাদেশে আর নেই। গভর্নমেন্ট সেক্টরে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান APP, তো এগুলো অনুমোদনের জন্য কতগুলো কমিটি থাকে, একবার একজন এক ডেস্ক থেকে সরে যায়, তখন কমিটি আবার চেঞ্জ হচ্ছে। PPR এর রুল যখন চেঞ্জ হয়ে গেল, তখন জনবলের নিয়োগ, প্রকিউরমেন্ট প্রসিডিউরগুলো সব কিছুই চেঞ্জ হয়ে গেল, যার ধরুন আমাদের এই ডিলেগুলো হয়ে গেল। গত বছরের 8 ডিসেম্বর এই ভবনে সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু সেবা দেবে কে সেই জনবলই নিয়োগ হয়নি এখনো। পদ রাখা হয়েছে 852টি, এর মধ্যে চিকিৎসক 446, নার্স 247, বাকিরা অন্যান্য পদের। এর বাইরে আউটসোর্সিং জনবল 559 জন। সম্প্রতি এই হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। শুধু লোকবলটাই সমস্যা, আমরা কিছু কিছু দিচ্ছি, আস্তে আস্তে দিলে এটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই সেবা জনগণকে যত দ্রুত সম্ভব দেওয়া যায় আমরা চেষ্টা করব। আশা করছি আমার মনে হয় 10, 15, 20, 1 মাসের মধ্যে আমরা এটাকে সেবার আওতায় নিয়ে আসবো। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বর্ধিত অংশের নির্মাণ শুরু হয় 2020 সালে, ব্যয় 506 কোটি টাকা। নান্দনিক স্থাপত্যশৈলী, বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি, সব মিলিয়ে নিউরোসায়েন্স হাসপাতালের ইউনিট 2 তৈরি হয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা নিয়ে। গত 6 বছর ধরে এই হাসপাতালটি স্বাস্থ্য বিভাগ নির্মাণ করলেও নেওয়া হয়নি কোনো জনবল প্রস্তুতি। আর একইভাবে বাংলাদেশে প্রতি বছর অনেক স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হয় যেখানে গুরুত্ব পায় না জনবল প্রস্তুত করার বিষয়টি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশে গোলযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার জনসভায় সরকার প্রধান বললেন, সংসদের সামনে যেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এর আগে প্রায় 2 দশক পর পিতৃভিটায় যান তারেক রহমান, অংশ নেন ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে। আরিফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। পিতৃভূমির যে মাটির গ্রান লেগে আছে গায়ে, সেই মেটুপথ ধরে ছুটে চলা দীর্ঘ 2 দশক পর সেই শিকড়ে ফিরলেন বাগবাড়ির পিনু। তবে এবার শুধু জিয়াবাড়ির ছেলে তারেক রহমান পরিচয় নয়, ফিরলেন দেশের প্রধানমন্ত্রী হয়ে। 20 বছর পর নিজ আঙ্গিনায় পা রেখে কিছুটা আবেগাপ্লুত সরকার প্রধান ঘুরে দেখেন বাড়ির আশপাশ, কুশল বিনিময় করেন পাড়াপড়শিদের সাথে। উষ্ণতায় তারাও বরণ করে নেন তারেক রহমানকে। এর আগে তারেক রহমান ফিরে যান বাবারই দেখানো পথে। জিয়া রহমানের হাতে শুরু হওয়া চৌকিরদহ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অংশ নেন হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনে। সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে 900-র বেশি নারীর হাতে তুলে দেন সরকারি সহায়তা। সবার সঙ্গে কণ্ঠ মিলান প্রধানমন্ত্রী। বাদ যাননি তার সহধর্মিণী জোবায়দা রহমানও। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জনগণের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে নিয়ে তা ব্যবহার করা হবে জনকল্যাণে। কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। এ সময় ডিগ্রি কলেজ জাতীয়করণ সহ বাগবাড়ির বেশ কিছু দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ। বগুড়াবাসীর কাছে এটি কেবল প্রধানমন্ত্রী বা ঘরের ছেলে তারেক রহমানের রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের সফল সমাপ্তি। এখানকার মানুষ
বিশ্বাস করতে চান অতীতের পাওয়া না পাওয়া ভুলে তারা এবার স্বপ্ন দেখছেন বগুড়াকে আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার যে মাস্টার প্ল্যান তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে। যদিও প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি তার সরকারের অন্যতম লক্ষ্য। বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। এ সময় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিরোধী দল জামাতের অতীতের বিভ্রান্তিকর কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। ৮৬ সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। ৯৬ সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। ২০০৮ সালেও আমরা দেখেছি সেই ওয়াল ইলেভেনের সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। পরে আবার সড়কপথেই ঢাকা ফিরেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাআল্লাহ শীঘ্র আমি কাজ শুরু করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, বগুড়া। এবার ১৯টি বেসরকারি আইসিডিতে কন্টেইনার হ্যান্ডেলিং চার্জ বাড়ল ৮.৫%, যা কার্যকর হয়েছে ১৯ এপ্রিল থেকে। কারণ দেখানো হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধিকে। কোনো আলোচনা ছাড়া হঠাৎ মাসুল বাড়ানোয় ক্ষুব্ধ স্টেক হোল্ডাররা বলছেন এতে আমদানি রফতানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। শতভাগ রফতানি ও আমদানি পণ্যের ২৫% হ্যান্ডেলিং হয় ১৯টি বেসরকারি আইসিডিতে। রফতানি সব পণ্য কন্টেনারজাত হয় এখানে। এছাড়া বন্দরের রিয়ার্ডে নামা ৬৫ ধরনের আমদানি পণ্যও যায় এসব আইসিডিতে। হ্যান্ডেলিং চার্জ বা মাসুল গত সেপ্টেম্বরে এক দফা বাড়ানোর ৭ মাস না যেতেই আবারও ৮.৫% বাড়িয়েছে আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন বিগডা। অভ্যন্তরীণ যন্ত্রপাতি পরিচালনা ও পরিবহন ব্যবস্থাপনায় গড়ে প্রতিদিন প্রয়োজনীয় জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত বলছে তারা। ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে বর্ধিত মাসুল। ডিজেলের মূল্যবৃদ্ধিটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করে বেসরকারি অফডকগুলোর অপারেশনাল এক্সপেন্সকে। সো ইন দ্যাট পার্সপেক্টিভ ডিপোগুলোকে তাদের অপারেশনাল কম্পোনেন্টটাকে বিবেচনা করে 15% যেখানে ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে সেখানে ডিপোগুলো তাদের চার্জ বৃদ্ধি করেছে। কোনো আলোচনা ছাড়াই এভাবে মাসুল বাড়ানোয় আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন স্টেক হোল্ডাররা। হঠাৎ করে এই যে মূল্য বৃদ্ধি, এইটা বড় একটা ইম্প্যাক্ট হবে ইম্পোর্ট এবং এক্সপোর্টে। বিশেষ করে এখন এক্সপোর্টাররা চাপের মধ্যে আছেন যে সঠিক সময়ে তাদের আসছে না পণ্য, আসলেও সেটা দিনে দিনে কস্ট অফ ম্যানুফ্যাকচার কমিয়ে দিচ্ছে যারা ইম্পোর্টার তারা। মাস কয়েক আগে চট্টগ্রাম বন্দরে মাসুল বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগ্রাম হয়েছে অনেক। এবার প্রাইভেট আইসিডিতে আরেক দফা মাসুল বৃদ্ধি। তার উপর কদিন আগে যুক্তরাষ্ট্রের বাড়তি ট্যারিফ এবং জাহাজের ভাড়া বৃদ্ধিতে উদ্বিগ্ন আমদানিকারক ও রফতানিকারকরা। এমন না যে আমাদের সব কিছু 100% উৎপাদন এখান থেকে করছে বা আমাদের নিজেরাই ভোক্তা, এটা আমরা কিন্তু এক্সপোর্ট করছি আমাদের কম্পিটিটর অন্যান্য কান্ট্রি। তো ওরা যদি ওখানে যদি ওরা বৃদ্ধি না করে, তাহলে সরকার যদি ওনাদেরকে লাগাম টেনে ধরতে না পারে, তাহলে অবভিয়াসলি আমরা মার্কেট থেকে হারিয়ে যাব। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশাল বাজেট দিচ্ছে সরকার, তবে ৫% নিচেই থাকছে ঘাটতি। আর এই ঘাটতি অর্থায়নে বাড়ছে অভ্যন্তরীণ উৎস নির্ভরতা। জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে বাজেট চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ। পরিচালনা সহ অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৬ লাখ কোটি টাকার বেশি। ৩ লাখ কোটি টাকার উন্নয়ন ব্যয় ধরে তৈরি হচ্ছে বাজেট, যা জিডিপির প্রায় 4.5%। বিশ্লেষকরা বলছেন অর্থের সংস্থান করাই হবে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিমন রহমানের রিপোর্ট।
অর্থনীতিতে এখন নানামুখী সংকট স্পষ্ট। অসহনীয় মূল্যস্ফীতির চাপ, স্থবির কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানির দুষ্প্রাপ্যতা সহ নানা কারণে টালমাটাল অবস্থা। কঠিন এই সময়ে এসেছে বাজেট। নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তাই মেলাতে হচ্ছে নানা সমীকরণ। সবশেষ 2006-07 অর্থ বছরে বাজেট দেয় বিএনপি জামায়াত জোট সরকার। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দেয়া সেই বাজেটের আকার ছিল মাত্র ৬৯,৭৪০ কোটি টাকা। গুরুত্ব পায় দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। ওই বাজেটে রাজস্ব ব্যবস্থাতেও ছিল নানামুখী সংস্কার পদক্ষেপ। 19 বছর পর সরকার গঠন করে আগামী 11 জুন সংসদে পূর্ণাঙ্গ বাজেট দেবে বিএনপি সরকার। দীর্ঘ এই সময়ের ব্যবধানে বাজেটের আকার বেড়েছে অনেক গুণ। ব্যয়ের অঙ্ক হতে পারে জিডিপির প্রায় 14%। আদায় করা নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও জিডিপির 10%-এর বেশি রাজস্ব আদায় বৃদ্ধির চিন্তা করছে সরকার। পরিচালন ব্যয় মেটাতেও ব্যয় হবে বাজেটের সিংহভাগ অর্থ, যা জিডিপির 9%-এর বেশি। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে ব্যয় ধরা হতে পারে 3 লাখ কোটি টাকা, যা জিডিপির 4.4 ভাগ। যে অর্থটা ব্যয় করা হচ্ছে এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? কারণ যেখানটায় আমাদের রাজস্ব আদায় তো রাতারাতি তো আর রাজস্ব বাড়বে না। পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয় এটার গুণগত মান কতটুকু? যেমন আমরা সবাই জানি যে সরকারি অর্থের অপব্যবহার কিন্তু এবং দুর্নীতি, এটা কিন্তু সকলেই আমরা জানি। বাজেটের দুশ্চিন্তার নাম ঘাটতি অর্থায়ন। প্রস্তাবিত বাজেটে 5%-এর নিচে রাখা হচ্ছে ঘাটতির অঙ্ক। এক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস থেকেই অর্থায়নে গুরুত্ব দিতে চায় সরকার। চলতি বাজেটের চেয়ে বৈদেশিক উৎস থেকে অর্থায়ন বেশি আশা করা হলেও পাওয়া কঠিন হবে। অন্যদিকে ঋণের দায়ও বেড়েছে অনেক। মেইন জিনিস হলো আপনার কতটুকু রিসোর্স আপনি মোবিলাইজ করতে পারবেন, লোকাল রিসোর্সে আর হলো বাইরে। তা লোকাল রিসোর্স এত কম, 7.5 বা 7.2 ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে আপনি কী করে আপনি নেবেন? আর যে বরোয়িং করবেন, বরোয়িং তো আমরা 40%-এর কাছাকাছি পৌঁছে বরোয়িং এখন করতে থাকবে। যেটা হবে বরোয়িং, এখন ডোনাররা কিন্তু আমাদের সফট ফান্ডের লোন আর তেমন দেবে না। সংকটকালীন সময়ের এই বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলাতে কঠিন চাপে অর্থ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থায় এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ওলটপালট অবস্থায় দেশের অর্থনীতি। সীমাবদ্ধতার মধ্যেও স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে বাজেট প্রণয়ন করছে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকটের মাঝে দাম বৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ছে কৃষকের জীবনে। একদিকে শহর থেকে গ্রাম, পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না পর্যাপ্ত ডিজেল। এর মাঝে জ্বালানি তেলের দাম বৃদ্ধি চাষিদের উপর তৈরি করেছে বাড়তি চাপ। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ফসলের উল্লেখযোগ্য হারে বাড়বে উৎপাদন খরচ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানি সংকট সড়ক পেরিয়ে ছড়িয়ে পড়েছে কৃষকের মাঠেও। তার উপর সাম্প্রতিক দাম বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা। মাঠ পর্যায়ের চাষিদের কাছে গিয়ে দেখা যাক ভোগান্তির আসল চিত্র কেমন। জামালপুরের মেলান্দহের প্রান্তিক কৃষক শফিকুল ইসলাম এবছর 5 বিঘা জমিতে আবাদ করেছেন বোরো ধান, কিন্তু গত 2 মাস ধরেই ডিজেল সংকটে সেচ ব্যবস্থা নাজেহাল। তার উপর আবার বেড়েছে দাম। দুয়ে মিলে কঠিন সময়ের মুখোমুখি এই কৃষক। তো মনে করেন যে এখন খুব কঠিন অবস্থা। আমরা এখন 5 বিঘা মাটি আমি আবাদ করি, আমার তো এখন খুব গুরুচরণ বাজে আছে। আমি এখন নাই টাকা পয়সা, নাই ফসলের দাম। একই সংকটে জেলার সব কৃষকের কপালেই দুশ্চিন্তার ভাঁজ। বলছেন, জ্বালানির দর বৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে কৃষিতে। উৎপাদন খরচ উঠানোই দায় হয়ে পড়বে। জামালপুর যাই 2 দিন ঘুরে আইছি, তেল পাই নাই গিয়া। আবার আগামী দিন গেছিলাম, যা 2 লিটার তেল পাইছি, যাওয়া সাঙ্গর 150 টাকা খরচ, একটা কামলা কামাই। দোকানে যদি কিনবা যাই 150 টাকা লিটার, তাই গেরা এখন কজনে 200 টাকা চাই কত। এবার দেখে আসি নওগাঁর চিত্র। জমিতে মরিচের চারা রোপণ করছেন আসাদুজ্জামান। জ্বালানি তেলের অভাবে ব্যাহত সেচ কাজ। বিকল্প ছোট ছোট উপায়ে চলছে পানি এনে চারা রক্ষার চেষ্টা। তেল নাই, তেল পেলে আমরা পানি দিতে পারবো। তেলের দাম হঠাৎ করে বেড়ে দিছে, তাহলে আমরা এই গাছগুলো কিভাবে লাগাবো আর সেচই কিভাবে দিব? এদিকে দাম বৃদ্ধিতেও তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বন্ধ অনেক পাওয়ার ট্রিলার, স্যালো মেশিন, ঘুরছে না মাড়াই যন্ত্রের চাকা। তেল বাগরে তেলের জন্য আমরা পানি দিতে পারতেছি না। তেলের দাম তো বাড়াইছে না, ভালো কথা, কিন্তু তেলই তো নাই, বাড়াই কি করবে? তেল বাড়ালেও তো আমরা পাচ্ছি না। তো
রংপুরের চিত্রও ভিন্ন নয়, এখানকার কৃষকরাও একই বিড়ম্বনায়। বলছেন আবাদ ঘরে তুলতে এখনো কম বেশি আরও 10 দফায় সেচ দিতে হবে জমিতে। অতিরিক্ত টাকা কিভাবে আসবে তার হিসেব মিলছে না কিছুতেই। 10 বার পানি দিতে গেলেই আমাদের প্রতিবারেই 1.5 লিটার করে তেল লাগে। আমার বৃদ্ধি চলে যাইতেছে 14,000, আমাদের 4,000 টাকা ঘাটতি লস। সরকার বাড়াইছে 15 টাকা, এখন জনগণ বাড়াইছে আরো 10 টাকা 25 টাকা। দুর্ভোগের গল্প বরেন্দ্র অঞ্চলেও একই। পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের পাশাপাশি কৃষকের ডিজেল ক্রয়ের দীর্ঘ লাইন। কৃষিকাজ ফেলে দিনের বেশিরভাগ সময় পার হচ্ছে অপেক্ষাতেই। অথচ চলতি বোরো মৌসুমে জয়পুরহাটে প্রায় 70,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সবজি চাষ হয়েছে প্রায় 10,000 হেক্টর জমিতে। সকাল 10টায় আসছি, ঘুরছি, ওই পাম্পে গেলাম, ওখানেও পাচ্ছি না। একদিকে দাম বাড়ছে, এখন ভোগান্তি তো অনেক হচ্ছে আমার। তথ্য বলছে কৃষি উৎপাদন যন্ত্রের প্রায় 60% ডিজেল চালিত। পেট্রোল অকটেন চলে সীমিত। অর্থনীতিতে এ পরিস্থিতির বিরূপ প্রভাব এড়ানো সম্ভব নয়। নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ডিজেলের দামের মধ্যে দুটা প্রতিক্রিয়া হবে, একটা উৎপাদন খরচ বেড়ে যাবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এখন সরকার যদি তার নির্ধারিত দামে যে দামটা নির্ধারণ করে দিয়েছে সেই অনুসারে যদি ডিজেলেরটা সরবরাহ দিতে না পারে কৃষকদের, তাহলে দেখা গেল এক পর্যায়ে কৃষি উৎপাদন ব্যাহত হবে। কৃষি উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে খাদ্য নিরাপত্তা আমাদের সংকট দেখা দিবে। বিশ্লেষকরা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ায় ফসলের উৎপাদন খরচ বাড়বে উল্লেখযোগ্য হারে। জারিন অর্নি, যমুনা নিউজ। ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে 4,400 লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে 4,400 লিটার চোরাই পেট্রোল জব্দ করে কোস্টগার্ড, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5,94,000 টাকা। কোস্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়, তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দকৃত তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামের প্রকোপ না কাটতেই বরগুনায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি বছর জেলায় আক্রান্ত 3,300 রোগীর মধ্যে গত এক মাসে আক্রান্ত হয়েছেন 1,600। স্বাস্থ্য বিভাগ বলছে পুষ্টিহীনতা, সুপেয় পানির অভাব আর স্থানীয়দের অসচেতনতায় জেলায় একের পর এক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ডেঙ্গুর পর হাম, এবার হানা দিয়েছে ডায়রিয়া। বরগুনা জেনারেল হাসপাতালের 20 শয্যা বিশিষ্ট ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হচ্ছে নতুন রোগী। চিকিৎসা নিচ্ছেন 50 জনের বেশি। প্রতিদিন আক্রান্ত শতাধিক রোগী আসছে হাসপাতালে, তবে সেবা নিয়ে অভিযোগ রোগী ও স্বজনদের। বলছেন সুস্থ হতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। পেটের মধ্যে কিছু রাখতারি না, খাইলি পেটের মধ্যে খালি মোড়ায় কষলায় আবার বমিয়ে। একটা ডায়রিয়া রোগীর বড় মানুষ, মেয়ে হোক ছেলে হোক, ওই একটা ছেলে, এই একটা মেয়ে, এই একটা বাচ্চা, এই ওয়ার্ডগুলোর মধ্যে একটু ভাগ হইতে জায়গা তো নাই। ধোয়া পাকলা করি, রান্না বাড়া করি খালের পানি দিয়া আর খাই টিউবওয়েলের পানি। একটা ডিসিপ্লিন থাকা উচিত যে যেখানে শিশু শিশুই থাকবে, যেখানে মহিলা রোগী মহিলাই থাকবে। এদিকে হামের রোগী অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। এই রোগের প্রাদুর্ভাব কমতে থাকলেও বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে শিশু, বয়স্ক সহ ভর্তি আছেন 28 জন। হাম উপসর্গ নিয়ে এখন পর্যন্ত জেলায় মারা গেছে 6 শিশু। 9 দিন ছিলাম, আমার বাচ্চারা অনেক অসুস্থ নিয়ে আসছিলাম, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন আজকে আমরা বাড়ি যাব। ওর স্কিনে আছে, এখন পর্যন্ত ভিতরে যায় নাই। 7 দিন আর কি থাকতে হবে, 7টা ডোজ ওই আর কি দিতে হবে। সবই দিয়েছে, সবই ঠিক আছে, তারপর মানে কোনোটাই কমে না। তারপর আমরা এসে আবার হসপিটালে ভর্তি হয়েছি। ওখান থেকে টেস্ট দিছে, পরে আর কি ওই ডক্টরে বলছে যে ওরে ভর্তি রাখিয়া ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। এদিকে ডায়রিয়া হামের উপসর্গ হলেও অন্য উপসর্গগুলো না থাকায় এসব রোগীকে ডায়রিয়া রোগী হিসেবেই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পুষ্টিহীনতা, সুপেয় পানির অভাব আর অসচেতনতার কারণে জেলায় একের পর এক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। একসাথে হাম চলতেছে আর এক পাশে চলতেছে ডায়রিয়া। তো ডায়রিয়া আসলে আমাদের ডেডিকেটেড বেডের সংখ্যা হচ্ছে মাত্র 20টা। আমাদের একটা বাথরুমের সিস্টেম, ওইখানে বাথরুম আছে অনেকগুলো। তো এই ফ্যাসিলিটির জন্য এক জায়গায় রেখেছি। ডেঙ্গু সামনে আউটব্রেক হতে পারে, এর জন্য কিন্তু এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস পানি যেন ফ্লোমান থাকে, হ্যাঁ, আর যাতে মশার যে স্প্রেটা এটা কিন্তু মারাত্মক আকারে বাড়াতে হবে। 30 থেকে 50-এর মতো রোগী প্রতিদিনই ভর্তি হয়। এখন সেবা দিতে গিয়ে আমাদের একটু হিমশিম খেতে হয় আর কি, রোগীর চাপ বেশি। পর্যাপ্ত পরিমাণে টিউবওয়েলের পানি ব্যবহার করে না এবং
সব কিছুই খালের পানি দিয়ে তারা কাজ করে। তো মূলত এই কারণে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩,৩০০ মানুষ। এর মধ্যে গত এক মাসে আক্রান্ত হয়েছেন ১,৬০০। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ৩,৫৫৬ একর জমির দাম মাত্র ৩৫ কোটি টাকা। সেই হিসেবে ১ বিঘা জমির দাম মাত্র ৫৩ টাকা। এমন আর্থিক অসঙ্গতি উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির অডিট রিপোর্টে। এছাড়া নিয়মিত উৎসে কর রিটার্ন দাখিল না করার বিষয়টিও স্পষ্ট হয়েছে প্রতিবেদনে। যদিও কেরু কর্তৃপক্ষ বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে। দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির মোট জমির পরিমাণ ৩,৫৫৬ একর। চুয়াডাঙ্গার দর্শনা ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ এই জমির মূল্য ধরা হয়েছে ৫,৬২,৬০৪ টাকা। সেই হিসেবে ১ বিঘা জমির দাম পড়ছে মাত্র ৫৩ টাকা। গত ফেব্রুয়ারিতে কোম্পানির প্রকাশিত অডিট রিপোর্টে উঠে আসে এমন আর্থিক অসঙ্গতি। শুধু তাই নয়, কেরুর স্থায়ী সম্পদের মধ্যে সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির মূল্য দেখানো হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। অথচ দৃশ্যমান সম্পদই অনায়াসে পার করবে ১০০ কোটির ঘর। অডিট অনুযায়ী প্রতিষ্ঠানটি জমা দেয় না ত্রৈমাসিক কর, অপরিশোধিত রয়েছে শ্রমিকদের সুদ। এমনকি কোম্পানির জায়গা জুড়ে ফসল, গাছ ও জৈবিক সম্পদের হিসাবও দেখানো হয় না। প্রতিবেদনে এমন অবাস্তব ও রহস্যজনক হিসাবে হতবাক স্থানীয়রা। অথচ বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে কেরু কর্তৃপক্ষ। বলছেন প্রতিটি সম্পদের পুনর্মূল্যায়ন করে ফের নিরীক্ষা করা হবে। এই ধরনের মূল্যমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এটার পুনর্মূল্যায়ন করতে হবে। বর্তমান বাজার মূল্যে জমির দাম ১০ লাখের নিচে কোনো বিঘা নাই, কিন্তু কেরু অ্যান্ড কোম্পানির অডিট রিপোর্টে দেখানো হয়েছে যে তাদের প্রায় ১০,০০০ বিঘা জমি, ১০,০০০ সামথিং, সেই জমির পরিমাণ বিঘা প্রতি ৫৩ টাকা। ওইটাই আছে, তাছাড়া তো চেঞ্জ না হওয়ার ওই ভ্যালুয়েশন হলে হতে পারে না হওয়ার কারণ রিভলিউশন যেটা হেড অফিসেই করে, আমরা তো সরাসরি করতে পারি না। মানে এর মাধ্যমে, মানে আপনার অডিট ফার্মের মাধ্যমে করতে হয়। এটা কেউ অন্য কেউ করতে পারবে না। অডিট ফার্মের মাধ্যমে অডিটটা করে দিবে, তারপরে আপনি ভ্যালুয়েশনটা নিতে পারবেন, তাছাড়া নিতে পারবেন না। ত্রৈমাসিক উৎসে করে রিটার্ন দাখিল না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া কর অঞ্চলের এই কর্মকর্তা। জানান, এখন রিটার্ন জমা দিয়ে গেলেও গুনতে হবে জরিমানা। বছরে 4 বার উৎসে করে রিটার্ন দিতে হয় আর কি। জুলাইতে, সেপ্টেম্বর, জানুয়ারি আর মনে হয় এপ্রিল, মানে এটা 25 তারিখের মধ্যে দিতে হয় আর কি। গত অর্থ বছরে 6টি খাতের মোট হিসাবে কেরু কোম্পানির নিট লাভ ছিল ১২৯ কোটি টাকা, যা থেকে আয়কর প্রদান করা হয়েছে প্রায় ৩২ কোটি টাকা। শুধু সাম্প্রতিককাল নয়, দীর্ঘকাল থেকে এভাবে সম্পদের পুনর্মূল্যায়ন হয় না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে। ফলে দৃশ্যমান ও কাগজে কলমে সম্পদের মধ্যকার পার্থক্য আকাশ আর পাতাল। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে এই শিল্প প্রতিষ্ঠানটি। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। রাজশাহী মহানগরীর একটি রাস্তার সম্প্রসারণের জন্য ৩০টি কাঠবাদামের গাছ কেটে ফেলা হয়েছে। ৩ বছর ধরে নগরীর বন্ধুগেট, রাজীব চত্বর এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল। একপাশে ডালপালা মেলে গাছগুলো দাঁড়িয়েছিল ছায়া আর প্রশান্তি নিয়ে, কিন্তু ফ্লাইওভার নির্মাণের পর নিচের রাস্তা শুরু হয়ে যায়। ফলে রাস্তাটির প্রস্থ বাড়াতে গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেয় রাজশাহী সিটি কর্পোরেশন। প্রায় ১৬ বছর ধরে ৩০টি কাঠবাদামের গাছ ছায়া দিয়ে আসছিল রাস্তার পাশে। রাজশাহী মহানগরীর কলাবাগান এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর রাস্তার সম্প্রসারণের জন্য সম্প্রতি গাছগুলো কেটে ফেলা হয়েছে। রাস্তার ধারে এই গাছগুলো যখন ছিল তখন অনেক সময় আমরা এখানে দাঁড়াইতাম, গাছে ছায়া থাকতো, অনেক বাতাস, আলো বাতাস পাইতাম। এখন রাস্তা দিয়ে হেঁটে গেলেও গরম। হঠাৎ করে এভাবে গাছ কাটার ঘটনায় ক্ষুব্ধ ও ব্যথিত নগরবাসী। কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আর দ্বিতীয়ত কথা হলো, আমাদের দেশে কোনো পরিকল্পনা ছাড়া জিনিস করা হয়। রাজশাহী শহরে তো গাছপালা খুব কম, বড় বড় বিল্ডিং হচ্ছে এখন, তো সেই দৃষ্টিকোণ থেকে গাছপালা প্রয়োজন আমাদের। সিটি কর্পোরেশন বলছে, রাস্তার সম্প্রসারণের জন্য বন বিভাগের কাছ থেকে প্রাক্কলন করে নিয়ম অনুযায়ী গাছগুলো বিক্রি করা হয়েছে। প্রতিটি কেটে ফেলা গাছের বিপরীতে আগামীতে নতুন রাস্তার পাশে 3টি করে গাছ লাগানো হবে।
বন বিভাগের অনুমোদন নিয়ে ওটা করা হয়েছে। একটা গাছের পরিবর্তে আমরা 3টে গাছ লাগাতে আছে, আমরা নতুন করে ওই প্ল্যান সবুজ বনায়ন করবে, ওরা তো সেই অনুসারে একটা প্ল্যান আছে। নগরের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে 2010 সালে বিভিন্ন এলাকায় প্রায় 70টি কাঠবাদামের গাছ লাগায় রাজশাহী সিটি কর্পোরেশন। 30টি কেটে ফেলার কারণে বাকি রইল আর 40টি। তাপস সরকার, যমুনা নিউজ। চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই অপর এক বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের সোয়াল বাড়ির জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় আবুল হাশেম ও বাচ্চু পাটোয়ারি বহু বছরের বন্ধু। একজন ছিলেন কাঠমিস্ত্রি, অন্যজন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। সোমবার ভোরেও ফজরের নামাজ একসাথে আদায় করেন দুই বন্ধু। সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটোয়ারি। বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়েন আবুল হাশেম। কিছুক্ষণ পর নিজেই বন্ধুর কবর খোঁড়ার জন্য কবরস্থানে যান। কবর খোঁড়ার এক পর্যায়ে হঠাৎ করেই কবরের ভেতর লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে ওপরে এনে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ, এমন তথ্য জানিয়েছে তসনিম নিউজ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে বন্দর আব্বাসের কাছাকাছি শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে নৌযান সুজাতু। গন্তব্য ভারতের কান্ডলা বন্দর। হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হচ্ছে জাহাজটি। সমুদ্রযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী বর্তমানে হরমুজ প্রণালীতেই অবস্থান করছে জাহাজটি। মেরিন ট্রাফিকের তথ্য বলছে সুজাতু এর গন্তব্য ভারত। এর আগে সোমবার ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মাত্র একদিন বাকি থাকলেও চরম অনিশ্চয়তায় দ্বিতীয় দফা শান্তি আলোচনা। বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুপক্ষ। ওয়াশিংটন জানিয়েছে ইরান আলোচনায় যোগদানের বিষয়ে নিশ্চিত করলেই কেবল ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা। হুমকির মুখে কোনো আলোচনা নয়, এক্স বার্তায় এমন মন্তব্য করেছেন তেহরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফ। যুদ্ধের ময়দানে নতুন কার্ড ব্যবহারের হুমকিও দিয়েছেন। ইরানের মার্কিন অবরোধ তুলে নেয়ার দাবি মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। এক্স বার্তায় জানিয়েছেন তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত চলবে ব্লকেড। মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদ সফর নিয়েও ভিন্ন ভিন্ন কথা বলা হচ্ছে বিভিন্ন সময়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। ট্রাম্প এমন কথা জানালেও হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন তখন পর্যন্ত ওয়াশিংটনেই অবস্থান করছেন ভেন্স। সব মিলিয়ে কূটনৈতিক তৎপরতা কতটুকু সফল হবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার নতুন ট্রেন্ড এখন ঝালমুড়ি। রাস্তার পাশের দোকান থেকে 10 রুপির ঝালমুড়ি কিনে আলোচনার জন্ম দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই শুরু হয় নতুন চর্চা। বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর এমন আচরণকে সাজানো নাটক আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশ্য তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাও মজা করে বিক্রি করছেন ঝালমুড়ি। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। স্বপনলালের স্পেশাল মুড়ির দোকানে ভারতের প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে হঠাৎ রাস্তার পাশের দোকান থেকে ঝালমুড়ি কিনে খান নরেন্দ্র মোদী। এ সময় ওই দোকানে ভিড় জমে যায় উৎসুক জনতার। প্রধানমন্ত্রীও তাদের সাথে ভাগাভাগি করে খান ঝালমুড়ি। হাসি খুশি মেজাজে কথা বলেন দোকানির সাথে। দাম নিতে না চাইলে জোরাজুরি করেন। পরিশোধ করেন 10 রুপি মূল্য। স্যার আমার দোকানে এসে মুড়ি বানিয়ে দিতে বললেন, তো আমি মুড়ি বানিয়ে দিলাম। তিনি খেয়ে প্রশংসা করলেন। এরপর আমার মা, বাবা আর আমার নাম জিজ্ঞেস করলেন। কত আয় করি সেসব জানতে চাইলেন। মুড়ি খেয়ে মাতা পিতাকে নাম পুছেন। এ ঘটনার পর রীতিমতো পশ্চিমবঙ্গের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঝালমুড়ি। মোদির দেখাদেখি দলবল নিয়ে শিয়ালদহের বেলঘরিয়া রেল স্টেশনে ঝালমুড়ি বিক্রি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর এমন আচরণে যৌবনের হাস্যরস ফিরে পেয়েছেন তিনি। মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবারে মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। চেনা মেজাজে নরেন্দ্র মোদী ও বিজেপিকে তুলোধনা করতে ছাড় দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। বীরভূমের এক জনসভায় মোদীর ঝালমুড়ি খাওয়াকে নাটক আখ্যা দেন। তার দাবি ওই ঝালমুড়ি তৈরি করেছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি বাহিনী। ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক!
নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন। ভারতের নির্বাচনী আবহে এমন ঘটনা অবশ্য নতুন নয়। লাইমলাইটে থাকতে কখনো খুন্তি নাড়িয়ে চপ ভাজতে, আবার কখনো রাস্তার ধারের দোকানে চা বানাতে দেখা গেছে মমতা ব্যানার্জি সহ কেন্দ্র ও রাজ্যের বহু নেতা নেত্রীকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।